সার্জিসকে বারবার বলেছিলাম, অনেক ভিডিও করেছি, ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসির রশি গলায় আসবে। সেই 75-এর ফাঁসির রশি কিন্তু 2010-এ আসছে। সেই বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশধরে সে তোমাদেরকে ফাঁসি দিবে, সুতরাং ফয়সালা যা করার এখনই করতে হবে। সেই জন্য বলছি যে তোমাদেরকে বলেছিলাম শোনো নাই, এখন শোনো দয়া করে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার উপদেশ থাকবে, দয়া করে আপনার এই উপদেষ্টা পরিষদে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের খাস লোক আপনার আশেপাশেই বসা, আপনার ডান হাতে আপনার বাম হাতে বসা, আপনাকে অনেক বলা হয়েছে, অনেক ভিডিওতে বলেছি, আপনি মূল্যায়ন করেন নাই, যার ফলে যদি কোনোদিন বিপদে পড়েন, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমার কথাগুলো না শোনার কারণে বিপদে পড়বেন। ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ, তোমরা হঠাৎ করে নিজেদেরকে খুব বেশি বড় মনে করে ফেলো না। যখনই যেই দিন তোমরা মনে করবা যে তোমরা খুব ক্ষমতার অধিকারী, তোমরা অন্য 10টা-5টা লোকের চেয়ে বড়, সম্মান করে কথা বলার দরকার নাই মুরব্বীদেরকে, এবং অনেক পাওয়ার তোমাদের, যখনই তোমাদের মাঝখানে অহংকার চলে আসবে, মনে রাখবে সেই দিনই তোমাদের পতন শুরু। কবি রিজভী কার কথা বলবেন, যার নামে রেফারেন্স দিবেন, সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে এখন মাথা পাবনা পাঠানো। পাবনায় চিকিৎসা হবে কিনা সন্দেহ আছে। আপনাকে মনে আছে 2020 সালে আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন না কে নিয়েছিল? কনক সারা নিয়েছিল, আমার ঠিক মনে নাই। আমি মনে 21 নিয়েছিলাম। আমি আমার মনে হয় তখন হয়তো কনক ভাই অথবা ইলিয়াস, দুইজনের একজন। তখন আমি দুইজনের এসে যেতাম। নাগরিক টিভি আমাকে অনেকবার ডেকেছিল, ওরা চ্যানেল চালু করার পরে আমি যাইনি। আমি তাদের কোন একটা অনুষ্ঠানে বলেছিলাম যে তখন ছিল ঢাকার রয়ের প্রধান ছিল মাথুর। এই মাথুর কিন্তু লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে আসছে, মিটিং করে আসছে। তখন তখন তো আর কেউ ছিল না, তখন ওই আপনাদের পিনাকি টিনাকি এদের কাউকে চিনত না বাংলাদেশের মানুষ। তখন আমি বলেছিলাম যে মাথুর মিটিং করে আসছে এবং মিটিং করে এসে সমস্ত আশ্বাস দিয়ে আসছে যে তারেক রহমানকে ক্ষমতায় দিয়ে আসবে, টাকা পয়সারও লেনদেন হয়েছে। তখন কিন্তু আমাকে বিএনপির ছেলেমেয়েরা আমাকে লাইন ধরে গালি দিত, কারণ হাসিনার সত্য প্রকাশ করলে আওয়ামী লীগ গালিগালাজ করতো, আর তারেক রহমানের সমালোচনা করলে বিএনপি গালিগালাজ করতো। বাট আল্লাহর রহমতে বিএনপির দেশপ্রেমিক যেসব ছেলেমেয়েরা যারা মাঠে ঘাটে অত্যাচারিত হয়েছে, খেটেছে, ওরা কিন্তু বুঝতে পেরেছে যে এই মানুষটা যা বলে আসলে সত্যি কথা, এই জন্য ওরা কিন্তু আমাকে গালি দেয় না। টুষ্ঠা শট কোনায় কানায় আজকাল দুইটা একটা গালি পাই, সেটা হচ্ছে ওই যে যারা রাস্তায় ওই মির্জা ফখরুলের হয়ে, রিজবির হয়ে যারা, ওই যে তারপরে কি বলে অ্যানির হয়ে যারা চাঁদাবাজি করছে, এরা গালিগালাজ দেওয়ার চেষ্টা করে। তো এছাড়া কিন্তু বিএনপি আর গালিগালাজ দেয় না আমাকে, ওরা বুঝতে পেরেছে যে আসলে ওদের নেতাগুলো খারাপ। জি, মেজেদালার অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব এবং হয়তো বা আপনার সাথে আমরা পরিস্থিতি দেখে আমরা আবারও যুক্ত হব। বাট আজকের জন্য ধন্যবাদ। আপনার আর কিছু বলার আছে কিনা আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনার চ্যানেল থেকেও দেখছেন আপনার দর্শকরা? আমি আপনার আমার দর্শক আলাদা করে দেখবো না, আমি বলবো সমগ্র বাংলাদেশ, সব দর্শকই। বুঝতে পেরেছি, অসুবিধা নেই, বুঝতে পেরেছি। সারা বাংলাদেশের দেশ, আমরা একটা খুব ক্রান্তি লগ্নের সময়ের মাঝখানে যাচ্ছি। আমরা এর আগে গেছি, আমরা প্রথম ধাপ পার হয়েছি। আমরা কিন্তু বারবার বলেছি আমাদের দায়িত্ব মাত্র শুরু হয়েছে, আমরা মাত্র জেগে উঠেছি, কিন্তু আমাদের ঘুমানোর তো দূরের কথা, আমাদের বসার সময় নেই। আমাদের দায়িত্ব অনেক বাকি, অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তারই অংশ কিন্তু আমরা একটা হচ্ছে ওয়ারের মাঝখানে ছোট ছোট ব্যাটেল থাকে। আমরা কিন্তু 5ই আগস্টে যেটা করেছি বা জুলাই এবং আগস্টে, এটা হচ্ছে ছোট ছোট ব্যাটেল। 1500 প্রাণ দিয়েছে 18 কোটির মাঝখানে, তুলনাভাবে কিন্তু অনেক কম। দেখেন প্রতিদিন প্যালেস্টাইনে কত মানুষ প্রাণ দিচ্ছে, ঘুমন্ত অবস্থায় প্রাণ দিচ্ছে। এই পর্যন্ত 40,000 মানুষের 46,000 প্যালেস্টাইনের জীবন গেছে, এখনো তারা স্বাধীনতা পায়নি। আল্লাহর রহমত, যে আল্লাহর রহমত এই বাংলাদেশিদের উপরে, কি জন্য আল্লাহর রহমত আমি জানি না, এই বাংলাদেশি জাতির উপর আল্লাহর রহমত যে 16 বছরের অত্যাচারের পরে মোটামুটি 1-1.5 মাসের ধাক্কাতে কিন্তু স্বৈরাচারী পালিয়ে গেছে, ফেরাউন পালিয়ে গেছে। কিন্তু এটা ছোটমাত্র একটা ব্যাটেল। আমাদের যে ওয়ারের যে আরো অনেকগুলো ব্যাটেল আছে, তার মাঝখানে এই একটা ব্যাটেল কি আমাদের, যেটা আমি সার্জিসকে বারবার বলেছিলাম, অনেক ভিডিও করেছি, ছবি দিয়ে বলেছি তোমাদের ফাঁসির রশি গলায় আসবে। সেই 75-এর ফাঁসির রশি কিন্তু 2010-এ আসছে। সেই বলেছি তোমাদের যতই বয়স বুড়ো হলেও কিন্তু হাসিনার বংশধরে সে তোমাদেরকে ফাঁসি দিবে, সুতরাং ফয়সালা যা করার এখনই করতে হবে। সেই জন্য বলছি যে তোমাদেরকে বলেছিলাম শোনো নাই, এখন শোনো দয়া করে, যে তোমাদেরকে চুপ্পুকে সরাতে হবে। জেনারেল ওয়াকারকে আমি, জেনারেল কি বলে মাননীয় সেনা প্রধান, আমি একজন সেনা অফিসার, আমি কয়েকজন
একজন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে শুনেছি অত্যন্ত নোংরা অশ্লীল ভাষায় সেনা প্রধানকে গালিগালাজ করেছে। এটা অত্যন্ত নোংরা একটা চরিত্রের কাজ। আমি এবং অন্যান্য যারা সিভিল যারা কাজ করছেন তুই তুকারি করে কথা বলা, কুকুর বেড়াল বলে কথা বলা, এটা কোনো সভ্যতার পরিচয় না, এটা নিজের কুরুচির পরিচয়। সুতরাং আপনি একটা মানুষকে হাসিনার বিরুদ্ধে আমি স্বৈরাচার বলেছি এই বলেছি, কিন্তু মানে অসভ্য ভাষায় গালিগালাজ দিইনি আমি। একই সাথে সেনা প্রধান, একটা প্রতিষ্ঠানের সেনা প্রধান, এখানে তেল মারা হচ্ছে না, আমি কিন্তু বাস্তব কথা বলছি। একটা সেনা প্রধান, আপনার জেনারেল ওয়াকার নামটা ভুলে যান, একটা সেনা প্রধান, তাকে তুই তুকারি করে পশুর সাথে নাম দিয়ে এইভাবে কথা বলাটা অত্যন্ত নিম্ন মন মানসিকতা এবং রুচির পরিচয়। আপনি সমালোচনা করেন, এটা গণতান্ত্রিক দেশ, এবং উনি যেহেতু পাবলিক সার্ভেন্ট, ওনাকে সমালোচনা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, যে রিক্সা চালায় তারও কথা শুনতে হবে। উনি যদি ভুল করে সমালোচনার উনি যোগ্য। এবং আমি মাননীয় সেনা প্রধানকে বলবো, আপনি দয়া করে সম্মানের সাথে নিজ ইচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করে এমন একটা লোকের কাছে পদত্যাগ করার আগে আপনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে দায়িত্বটা দিয়ে দেন যে আপনি নিজস্ব দায়িত্বে একটা সেনা প্রধান সিলেক্ট করেন। আমি করব না, আমি করলে আবার বাংলাদেশের জনগণ ছেলেপেলেরা বা চিল্লাপাল্লা করবে আমার লোক বসাই গেছি, হাসিনার লোক বসাই গেছি। তবে প্রধান উপদেষ্টার প্রতি আমার, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার উপদেশ থাকবে, দয়া করে আপনার এই উপদেষ্টা পরিষদে যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের খাস লোক আপনার আশেপাশেই বসা, আপনার ডান হাতে আপনার বাম হাতে বসা, আপনাকে অনেক বলা হয়েছে, অনেক ভিডিওতে বলেছি, আপনি মূল্যায়ন করেন নাই, যার ফলে যদি কোনোদিন বিপদে পড়েন, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমার কথাগুলো না শোনার কারণে বিপদে পড়বেন। আপনার সামরিক সচিব কিন্তু আপনার পাশে বসিয়ে রেখেছেন একজনকে, ঠিক আছে, একজন জেনারেল সাহেবকে বসিয়ে রেখেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনাকে খালা বলে ডাকতো বহু আগে থেকে, চাকরিতে সেনাবাহিনীতে জয়েন করার আগে থেকে। আপনি কিন্তু তাকে বিশ্বাস করেন, বহুবার বলেছি, ঠিক আছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি ওই সামরিক সচিব, আপনার সামরিক সচিবের উপদেশে যদি একটা সেনা প্রধান নিয়োগ করেন, আবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিবেন। তাই বলছি, সেনা প্রধান কাকে বানাবেন তা বিশ্বস্ত কিছু মানুষকে, যদি আমার মতো মানুষকে মনে হয় যে আমি দুই একটা উপদেশ দিতে পারি, যেমন আপনার একজন উপদেষ্টার নাম আমিই দিয়েছিলাম, এবং উনি এতদিন ধরে আছেন এবং খারাপ কাজ করছেন না, ভালোই কাজ করছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর লেফটেন্যান্ট কর্নেল, তাদেরও তো একটা, বাংলাদেশ সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী কিন্তু ভোটের জায়গা না, এখানে ভোটে নির্বাচনে হয় না সেনাপ্রধান। তারপরও একটা মানুষের মতামত আছে, সেটা আপনারা কিভাবে করবেন বের করেন। এর মাঝখানে কিন্তু বেশ কিছু জেনারেল আছে ভালো মানুষ, তাদেরকে করতে পারেন। তবে আমি একজন ভালো মানুষকে জানি, আমার খুব কাছের, কিন্তু অত্যন্ত ভীতু। আমি সেই ধরনের সেনা প্রধান চাই না, নিষ্কণ্টক, তার গায়ে কোনো পাপ ছোঁয়া লাগে নাই, তবে বলাও যায় তাকে কোনো সাহসী পদক্ষেপ নিতে হবে না। সে যতক্ষণ ভারতের কথা না শুনে, সে যতক্ষণ দুর্নীতিতে না জড়ায়, সে যতক্ষণ চোর বদমাশকে কোনো কি বলে আশ্রয় না দেয়, সুতরাং বাট আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস ওনার ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে, সেরকম পরিস্থিতি আছে কিনা, সেই ক্ষমতা ডক্টর ইউনূসের আছে কিনা? এই জন্যই বলছি প্রফেসর ইউনূস হচ্ছে সেরা কি বলে এটাকে জেলে। উনি কিভাবে জানেন জালটা কিভাবে ছুটতে হয়, এবং জালটা খুব সুন্দর করে পড়ে। বাকিরা বর্ষির মাঝখানে আদার ফেলছে, দামি দামি মাছ, দামি দামি জিনিস, বড় ধরনের একটা মাছ ধরবে, দুই জেলে জালটা ছেলে সবর নিয়ে ধৈর্য দিয়ে প্রফেসর ইউনূস গালে হাত দিয়ে বসে আছেন। যেখানে যাওয়ার যাচ্ছেন, যাদের সাথে কথা বলার বলছেন, ওনার নিজস্ব লেভেলে নিজস্ব জ্ঞানের মাত্রায় কথা বলছেন, উচ্চবাচ্য করছেন না, ধৈর্য হারাচ্ছেন না। সেই ওনার সেই জ্ঞানের মাধুর্যে, ওনার সেই আনহার্ড সাউন্ড, যেটা মূর্খরা শুনতে পারে না, শুধু শিক্ষিতরা এবং জ্ঞানেরাই শুনতে পারে, যেই বাঁশির আওয়াজ, সেই বাঁশির আওয়াজ শুনে দূর দূর দেশের থেকে লোকজন, চ্যাম্পিয়ন লোকরা বাংলাদেশে চলে আসছে, এবং উনি চলে যাচ্ছেন। সবাই কিন্তু চেয়ার ছেড়ে দিচ্ছে, মিডল ইস্টের রাজা বাদশারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, ওনাকে আগ বাড়িয়ে আপ্যায়ন করতে যাচ্ছেন। উনি কিন্তু সেই পায়জামা পাঞ্জাবি পরা, একটা স্যান্ডেল পরে, চপ্পল পরে হাঁটছেন, বা অথবা একটা পাতলা কাপড়ের স্নিকার পরে হাঁটছেন, কোন উচ্চবাচ্য নাই। আর বাংলাদেশে, অথচ অন্যদিকে আছে কত বাটপার আছে, হ্যামিলনের বাঁশি বাজাচ্ছে, আর মূর্খ বাংলাদেশরা লাখ লাখ পিছনে ছুটছে। অথচ প্রফেসর ইউনূস ওনার জায়গায় ওনার মতো উনি কাজ করছেন। দেয়ার ইজ এ রিজন
আল্লাহ ওনাকে এই সম্মান দিয়েছেন এবং সারা পৃথিবী ওনাকে সম্মান করেন। এখন কেউ কিন্তু ফেরেশতা না, আল্লাহ ওনাকে আমাকে কেউকে নবী রসুল করে পাঠান নাই, দোষ ত্রুটি আছে, থাকতেই পারে, বাট ওনাকে যেই দায়িত্বে দেওয়া হয়েছে সেই দায়িত্বে এত বাধার বিরুদ্ধেও, এত প্রতিকূলতার বিরুদ্ধেও কিন্তু আলহামদুলিল্লাহ উনি যেই পর্যন্ত করছেন এবং করেছেন, বাংলাদেশে আমার জানা মতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই ওনার জায়গায় এই কাজটা করতে পারতো কিনা। বহু আগেই সারেন্ডার করে কি বলে ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি বলে পালাতেন। কিন্তু উনি কিন্তু বিন্দু মাত্র ওনার চেহারাটা কিন্তু একদম ধীর স্থির, সামান্য বিচলিত না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু একটা বিশাল গুণ। ওই যে আল্লাহ বারবার বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন, সুতরাং ওনার মাঝখানে যে ধৈর্যটা, এটা কিন্তু আল্লাহর দেওয়া গুণ। এই রোজার মাসে আজকে আমার কিন্তু হয়তো লাইলাতুল কদরের এক রাত, আমি বললাম না আজকে রাতেই আমি কোরআন শেষ করেছি, খতম দিয়েছি। তো সুতরাং বলছি আল্লাহ ওনাকে সেই গুণটা দিয়েছেন, এবং আমার বিশ্বাস যারা যারা এই ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, ষড়যন্ত্রকারী, ইনশাল্লাহ দিন আর বেশি নাই, তাদের অপমানজনক পতন হবে, যার যার জায়গা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তবে ছাত্রদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ, তোমরা হঠাৎ করে নিজেদেরকে খুব বেশি বড় মনে করে ফেলো না। যখনই যেই দিন তোমরা মনে করবা যে তোমরা খুব ক্ষমতার অধিকারী, তোমরা অন্য 10টা-5টা লোকের চেয়ে বড়, সম্মান করে কথা বলার দরকার নাই মুরব্বীদেরকে, এবং অনেক পাওয়ার তোমাদের, যখনই তোমাদের মাঝখানে অহংকার চলে আসবে, মনে রাখবে সেই দিনই তোমাদের পতন শুরু। সুতরাং আজকাল আমি দেখেছি যদিও ছাত্রের নামে আওয়ামী লীগ করছে, অনেকেই বিএনপি করছে, অনেকেই যারা ছাত্র দলের এই ছাত্রদের কি বলে এটাকে এই সংগঠনের জায়গা পায় নাই, তারাও করছে তাদেরকে বদনাম করার জন্য। আমি আপনার আগের অনুষ্ঠানে বলেছিলাম যে গুঞ্জন থাকবে, অভিযোগ থাকবে, ভাঙন হবে, এটাই স্বাভাবিক। 50-54 বছরের পুরনো রাজনৈতিক দলগুলো চরিত্রহীন। আপনি বাচ্চা ছেলেদের তৈরি করা রাজনৈতিক দলের কাছ থেকে পারফেক্ট কি আশা করবেন? সময় লাগবে, ইউ হ্যাভ টু গিভ দেম টাইম। তারপরে এর মাঝখানে সামরিক বাহিনীর একটা রাজনৈতিক দল হয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। দেখতে হবে, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি কি মনে করেন, আমি বললাম মাত্র তো তৈরি করলো, কাজ শুরু করুক না, এটা একটা কঠিন রাস্তা। এটা কিন্তু যারা অনেকেই কোনোদিন রাজনীতি করে নাই, তারা হয়তো মনে করবে যে রাজনীতি করবে, নমিনেশন নিবে, দলের নমিনেশন নিবে, এলাকায় যাবে, 2 দিন 5 দিন ঘুরবে, তারপরে বোধহয় ভোট পেয়ে যাবে, এমপি হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। মনে রাখতে হবে, যারাই বাংলাদেশের জনগণকে মূর্খ মনে করবে, বোকা মনে করবে, তারা হচ্ছে সবচেয়ে বড় বোকা। আর বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি, আল্লাহর হস্তে রোজার মাসে বলছি, আপনারা আল্লাহর হস্তে বোকা হওয়া বন্ধ করেন। ধানের শীষ, নৌকা, উমুক সুমুক, নাঙ্গল ফাঙ্গল দেখে পয়সাওয়ালা এলাকার চেয়ারম্যান আগে চোর বদমাস মানুষ খুন করেছে, ধর্ষণ করেছে, হঠাৎ করে দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে চলে আসলো, আপনি ভোট দিয়ে দিলেন। সামনে এসে আপনার একটু পিঠটা হাতালো, আপনি ভোট দিয়ে দিলেন। একটু ফ্রি খাবার দিয়ে দিল, আপনি ভোট দিয়ে দিলেন। আপনার চরিত্র এত দুর্বল কেন? আপনাদের চরিত্র এত দুর্বল বলেই কিন্তু বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের আজকে করুণ অবস্থা। নিজের চরিত্রটাকে একটু শক্ত করেন। আপনার মানুষের আপনার এলাকায়, আজকে বলে দিচ্ছি, মুখস্থ করে রাখেন, আজীবনের জন্য মুখস্থ করেন, যতদিন বেঁচে আছেন সন্তানদেরকে, নাতিপুতিকে বলে যাবেন, আপনার এলাকায় যেই লোকের চরিত্র ভালো, যেই লোক ভালো মানুষ, তার কোনো পয়সা না থাকতে পারে, তার এলাকায় আপনাকে দাওয়াত দিয়ে মুড়ি খাওয়ানোর পয়সা না থাকতে পারে, আপনাকে সম্মান করে দেখলে আপনার 2 মিনিট আপনার কথাটা শুনে, এইরকম যার একটা আদর্শ আছে, যার মাঝখানে একটা নীতি আছে, যার কাছে আপনার আসিয়ার মতো মেয়ে নিরাপদ, যার দলের কাছে, যার অনুসারীর কাছে আসিয়ার মতো একটা 8 বছরের মেয়ে নিরাপদ, আসিয়া যদি সামনে তার ঘরে একলাও বসে থাকে তারপর আসিয়া তার কাছে নিরাপদ, সেই রকম মানুষকে ভোট দেন। এইরকম মানুষকে ভোট দেন না বলেই বাংলাদেশের জাহেল পয়দা হয়, বাংলাদেশের ধর্ষক পয়দা হয়, এরাই হয় এমপি, এরাই হয় মিনিস্টার। আল্লাহর রাস্তায় আপনাদের চরিত্র ঠিক করেন। এই বলে আমি শেষ করছি। তাই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলছেন যে আমাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে। আসলে আমাদের অনেক সকাল, যোদ্ধাদেরকে বিধ্বস্ত দেখা যাবে, ইটস ওকে, যোদ্ধাদেরকে বিধ্বস্ত দেখা যাবে। আর হচ্ছে যে দেলোয়ার ভাই হচ্ছে অনেক রাত, দেলোয়ার ভাই আপনার অনেক রাত, আমার হচ্ছে এখন রাত সকাল ভোর 4:16, এখনো ঘুমাইনি, ভোর 4টা, আর আমার এখানে হচ্ছে সকাল মানে 8টা বাজে। এখন আমরা শুরু করেছি 7টায়। সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কতটা, মানে আমরা চেষ্টা করছি আজ আপনাদেরকে আপডেট তা দেওয়ার জন্য।
আর ওনার যোদ্ধাদের চেহারা বিধ্বস্ত থাকে, বিধ্বস্ত বিধ্বস্ত থাকে। থাকে, সুন্দর আমরা পরিপাটি দেখা যায় যারা কোনো কাজ করে না। হ্যাঁ, আমরা ভুল হয় না তাদের যারা কোনো কাজ করে না। তো অনেকেই হয়তো আমার শুভাকাঙ্ক্ষী বা আমাদের শুভাকাঙ্ক্ষী। আমরা তো কাজ করব। আমাদের কাজটা দেখবেন। ঠিক আছে? আমাদের চেহারা কি থাকলো সেটা আমরাও দেখি না। আপনারাও দেখবেন না। তো আমরা আসলে কি কাজ করছি আমরা দেশের জন্য অনেকদিন থেকেই দেলোয়ার ভাই আমার আগে শুরু করেছেন। উনি এখনো দেখেন দেশে ভোর যেতে পারেনি। ৫টা বাজে এখন। উনি সেনাপ্রধান এখনো আমার পিএনজি তুলেন নাই। এখনো হ্যাঁ, মাত্র মামলাগুলো উঠলো আল্লাহর রহমতে। সেনাপ্রধান এখনো পিএনজি তুলেন নাই। কেন তুলছেন না আমিও জানি কেন তুলছেন না। ওই যে আমি গেলে হয়তো মনে করছে আয়নাঘরের খুনগুলা এবং চোরগুলা ধরা পড়ে যাবে। আমি গেলে হয়তো একটু উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাতে এবং ছাত্র নেতাদের সাথে কোঅর্ডিনেট করব, যোগাযোগ করব, তাদেরকে ভালো অ্যাডভাইস দিব। এই জন্য চাচ্ছে না যে আমি বাংলাদেশে যাই।